বাংলাদেশের বিষয়ে ভারত আরো একটি কথা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, সেটা হলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সব রাজনৈতিক দল যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করার জন্য তদারকি সরকারকে সাউথ ব্লক জানিয়ে দিয়েছে। দিন কয়েক আগে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়। জয়শঙ্কর বলেন, বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তাদের থেকে আমরা শুনেছি যে আগে যেমন ভাবে নির্বাচন হতো তা নিয়ে তারা অসন্তুষ্ট। তাহলে সেটাই যদি হয় তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে। এই সিদ্ধান্তে মিস্টার ডন রীতিমতো ক্ষেপে আগুন। পুতিনের এই সফরকে কেন্দ্র করে যে প্রশ্নটা এখনো সাউথ ব্লকে ঘোরাঘুরি করছে সেটা লাখ টাকার প্রশ্ন বললে কম বলা হবে। পুতিন যদি হাসিনার সঙ্গে দেখা করেও থাকেন তাহলে দিল্লির তরফ থেকে সেটা জানাতে কোনো সরকারি বিবৃতি জারি করা হবে না, কারণ বৈঠক আনঅফিশিয়াল। রুশ প্রেসিডেন্ট ভারতে এসেছিলেন সরকারি সফরে, কিন্তু ভারতের একটি গণমাধ্যমের তরফে দাবি করা হচ্ছে হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করেছেন রুশ প্রেসিডেন্ট। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে চোখ রাখুন। অনেক হয়েছে আর নয়, ভারতের যাবতীয় সহ্য সীমার বাইরে চলে গিয়েছে বাংলাদেশ। গত জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে পদ্মা পার থেকে এসেছে একের পর এক উস্কানিমূলক বার্তা। সে দেশের মাটি ব্যবহার করে পাক মদতপুষ্ট জঙ্গিরা দিল্লিতে চালিয়েছে সন্ত্রাসী কার্যকলাপ। এখানে শেষ নয়, সেভেন সিস্টার্স দখল করার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। একবার নয়, একাধিকবার ভারতের বিরুদ্ধে সেনা অভিযান চালাবে বলে বাংলাদেশ সেনা সেদেশের পরিত্যক্ত বিমান ঘাঁটি সংস্কারে হাত দিয়েছে। আর পাকিস্তান সেনার সঙ্গে বাংলাদেশ সেনার মাখামাখি তো রয়েছে। এত কিছুর পরেও দিল্লি কিন্তু সংযত মনোভাব দেখিয়ে এসেছে। বাংলাদেশ থেকে ভারত বিদ্বেষী কথাবার্তা থেকে শুরু করে ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেয়ার পরেও কিন্তু দিল্লি একবারের জন্য অসংযমী মনোভাব দেখায়নি, উল্টে গুটি কয়েক কথা বলেছে। প্রথম কথা, ভারত শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। দক্ষিণ এশিয়া ভারতের পাশে যে কটি প্রতিবেশী রাষ্ট্র আছে প্রতিটি রাষ্ট্রের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু দিল্লিকে যদি নানাভাবে তাঁতিয়ে দেওয়ার চেষ্টা হয় দিল্লি তার সমুচিত জবাব দেবে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে করছে। কারণ পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতকে অস্থিতিশীল করার লক্ষ্যে নানাভাবে চেষ্টা চালিয়েছে। তারা প্রত্যক্ষভাবে সন্ত্রাসে মদত দিচ্ছে। সাম্প্রতিক অতীতে ভারতের বুকে যে কটি সন্ত্রাসী হামলা ঘটেছে সেই সব হামলার নীল নকশা তৈরি হয়েছে পাকিস্তানে। নতুন করে সাউথ ব্লকের উদ্বেগ বাড়িয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মাখামাখি, সেই সঙ্গে পাকিস্তানের চীন ঘনিষ্ঠতা। এত চাপের পরেও দিল্লি কিন্তু এতদিন পর্যন্ত মাথা ঠান্ডা রেখেছে। বাংলাদেশ তাদের দোসর পাকিস্তান এবং চীনের মনে হয়েছে যে এই তিন শক্তির চাপের কাছে দিল্লি নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে। দিল্লির নতুন উদ্বেগ হয়ে উঠেছে তুরস্ক। অনেকের মতে সাউথ ব্লক এখন ঢাকার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। বাংলাদেশের বিষয়ে ভারত আরো একটি কথা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, সেটা হলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সব রাজনৈতিক দল যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করার জন্য তদারকি সরকারকে সাউথ ব্লক জানিয়ে দিয়েছে। দিন কয়েক আগে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়। জয়শঙ্কর বলেন, বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তাদের থেকে আমরা শুনেছি যে আগে যেমন ভাবে নির্বাচন হতো তা নিয়ে তারা অসন্তুষ্ট। তাহলে সেটাই যদি হয় তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে। এটা তো শুধু জয়শঙ্কর বা ভারতের কথা নয়, একই বক্তব্য আন্তর্জাতিক মহলেরও। সকলেই চাইছে বাংলাদেশের আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি। তদারকি সরকার যে সে পথে হাঁটবে না তা বলাই বাহুল্য, আর সেটা হলে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ফলাফল যে স্বীকৃতি পাবে না তা বলাই বাহুল্য। অনেকে আবার বলতে শুরু করেছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন হয় কিনা সেটাই দেখার। এটাও শোনা যাচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের যা হাল হয়েছিল এবার সেটাও হতে চলেছে বাংলাদেশের ক্ষেত্রে। এই অবস্থায় রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরো দৃঢ় ও মজবুত করতে বদ্ধপরিকর। তার বড় কারণ রাশিয়া কিন্তু অন্যের দেশের বিষয় নাক গলায় না, যেটা আমেরিকা বরাবর করে এসেছে। তবে সেই নাক গলানোই আপাতত তারা ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে। তারা এখন দিল্লির দিকে ঝুঁকে রয়েছে, আর পুতিন আসার পর সেই প্রবণতা আরো বৃদ্ধি পেয়েছে। ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলন উপলক্ষে 2 দিনের দিল্লি সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যাবতীয় প্রটোকল ভেঙে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল তাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল যেমন ভারত, সাক্ষী ছিল গোটা দুনিয়া। আর সেই দৃশ্য দেখে তারা তাজ্জব। আমেরিকার লাল চোখকে যে ভারত তুচ্ছতাচ্ছিল্য করতে পারে সেটা ওই আলিঙ্গন থেকে স্পষ্ট। চড়াহারে মার্কিন শুল্কের চাপকে খুব শান্তভাবে মোকাবিলা করেছে সাউথ ব্লক। রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি, আর এই সিদ্ধান্ত
সিদ্ধান্তে মিস্টার ডন রীতিমতো ক্ষেপে আগুন। পুতিনের এই সফরকে কেন্দ্র করে যে প্রশ্নটা এখনো সাউথ ব্লকে ঘোরাঘুরি করছে সেটা লাখ টাকার প্রশ্ন বললে কম বলা হবে। প্রশ্নটা কয়েক কোটি টাকা মূল্যের। আর প্রশ্নটি হলো, দিল্লি থাকাকালীন পুতিন কি হাসিনার সঙ্গে দেখা করেছেন? প্রথমত, পুতিন যদি হাসিনার সঙ্গে দেখা করেও থাকেন তাহলে দিল্লির তরফ থেকে সেটা জানাতে কোনো সরকারি বিবৃতি জারি করা হবে না, কারণ বৈঠক আনঅফিশিয়াল। রুশ প্রেসিডেন্ট ভারতে এসেছিলেন সরকারি সফরে, কিন্তু ভারতের একটি গণমাধ্যমের তরফে দাবি করা হচ্ছে হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করেছেন রুশ প্রেসিডেন্ট। দিল্লি এলে তিনি যাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তার জন্য একটা জমি আগে থেকে তৈরি করা হয়েছিল। সেই জমি তৈরি করেছিলেন 6 জন। গণমাধ্যমের প্রতিবেদনে জোরের সঙ্গে দাবি করা হয়েছে 3 থেকে 7 নভেম্বর মস্কো গিয়েছিলেন সাইমা ওয়াজেদ পুতুল, মোহাম্মদ আরাফাত, ভারতের 3 আমলা এবং একজন সাংবাদিক। তারা রুশ বিদেশ সচিব সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে ফেরার পর পুতুলকে নিয়ে দিল্লিতে হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজনাথ সিং এর প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, বিদেশ মন্ত্রী সুবর্ণম জয়শঙ্কর। উদ্দেশ্য ছিল রুশ বিদেশ সচিবের সঙ্গে পুতুলের কি কথা হচ্ছে সেটা হাসিনাকে অবগত করানো। কবে গিয়েছিলেন? পুতিনের দিল্লি আসার ঠিক 2 দিন আগে। পুতিনের দিল্লি সফরের সময় অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুসারে পালাম এয়ারবেসে যাওয়ার আগে রুশ প্রেসিডেন্ট হাসিনার সঙ্গে দেখা করবেন। আর ওই গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে পুতিন শুধু দেখা করেননি, রূপপুর পরমাণু কেন্দ্র নিয়ে হাসিনার সঙ্গে মত বিনিময় করেন। গণমাধ্যমের তরফে বলা হচ্ছে রূপপুর পরমাণু কেন্দ্রের রুবেল ঢেলেছিলেন পুতিন। কাজ 90% হয়েছে, বাকি 10% কাজ এখনো বাকি রয়েছে। পুতিন হাসিনাকে জানিয়েছে ওই 10% কাজ শেষ না হলে চুল্লি চালু করা সম্ভব হচ্ছে না, ফলে রাশিয়া বিনিয়োগ থেকে প্রাপ্য তার লাভ্যাংশ ঘরে তুলতে পারছে না। ওই পরমাণু কেন্দ্রের বাকি 10% কাজ তখনও সম্ভব হবে যদি বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। তার জন্য রাশিয়া মাঠে নেমে খেলবে। এই মাঠে নেমে খেলার মধ্য দিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন হাসিনাকে যে কি বার্তা দিলেন তা সহজেই অনুমেয়। ঘুরিয়ে বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের মসনদে যাতে বঙ্গবন্ধু কন্যা ফিরতে পারেন সেটা তারা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই বৈঠক থেকে আরো একটি বার্তা উঠে আসছে, সেটা হলো রাশিয়া চাইছে না ইউনুস ক্ষমতায় টিকে থাকুক, তাহলে বাংলাদেশের চীনের প্রভাব আরো বাড়বে। একই চিন্তা কিন্তু সাউথ ব্লকেরও। হয় হাসিনা না হলে 7 সিস্টার্স। বাংলাদেশ সকালে বাজায় হাসিনাকে ফেরত চাওয়ার ভাঙা রেকর্ড, আর বিকেল হলে 7 সিস্টার্স। এটা জেনেও যে দিল্লি কোনোভাবেই হাসিনাকে তাদের হাতে তুলে দেবে না। আর 7 সিস্টার্স হাতে পাওয়ার যে স্বপ্ন তারা দেখছে সেই স্বপ্নও তাদের কোনো কালেই পূরণ হবে না। কিন্তু পাগলেরও তো স্বপ্ন দেখার শখ থাকতেই পারে, তাই তারা স্বপ্ন দেখছেন সাউথ ব্লক দিল্লিকে বিমানে চাপিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিল। আর হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেন। তাকে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী খপাত করে ভিড় জনতার মাঝখান থেকে ছিনিয়ে নিয়ে সোজা উত্তরপাড়ায় চলে গেলেন। পরের দিন আবার তাদের প্রেজেন্ট ভ্যানে করে আদালতে নিয়ে গেলেন। শুরু হলো হাসিনার বিচার। স্বপ্নে কত কিছুই না দেখা যায়। ইউনুস হয়তো স্বপ্নে দেখেছেন হাসিনাকে পাওয়া হয়ে গিয়েছে, 7 সিস্টার্স ভারতের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তার জন্য শেষ এবার তিনি অন্য কোনো দ্বীপে দ্বীপান্তরিত হবেন। শোনা যেত গল্পের গরু গাছে ওঠে, এখন দেখা যাচ্ছে গল্পের গরু গাছ বেয়ে বেয়ে তিরিং করে লাফ মেরে সোজা মঙ্গলে গিয়ে হাজির। আসল গোলমাল অন্য জায়গায়। যমুনা ভবন এবং উত্তরপাড়া ভারতকে যুদ্ধে জড়িয়ে ফেলার জন্য উস্কানি দিচ্ছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে জামাতের কাতলা আর বোয়াল মাছের মাথারা। এবার হুমকি এলো প্রাক্তন এক সেনাকর্তা কর্নেল হাসিনার থেকে। সেনাপ্রধান ওয়াকার আসলে পিছন থেকে উস্কে দিচ্ছেন, আর তারা ভারতের বিরুদ্ধে বিষাদাগার করে চলেছেন। কর্নেল হাসিন কি বলছেন? হাসিন বলছেন ভারতকে ভয় পাওয়ার কিছু নাই, ভারত আমাদের একমাত্র শত্রু। ভারতকে খণ্ড খণ্ড না করলে আমাদের শান্তি নেই। দিন কয়েক আগে প্রায় একই রকম কথা শোনা গিয়েছিল সেদেশ আরো এক প্রাক্তন সেনা কর্মকর্তার গলায়। তিনি আবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ভারতের বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন। তিনি বাংলাদেশ সেনার প্রাক্তন ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি। তিনি বলেন ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। আমাদের গণমাধ্যম, আমাদের সাংস্কৃতিক অঙ্গন, আমাদের বুদ্ধিজীবী এবং পার্বত্য চট্টগ্রাম পানি নিয়ে যারা আমাদের বাদ সৃষ্টি করে তারা আমাদের বর্ডারে যেভাবে হত্যা করছে, বাণিজ্য বৈষম্য এসব তো বাদই দিলাম। যখন শেখ সাহেবের পতন হলো তখন তাদের ভারত ডেকে নিয়েছিল, তাদের ক্যাম্প বানিয়েছে, আশ্রয় দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। হাসিন যা বলছেন তার উপর নির্ভর করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত সামরিক পদক্ষেপ করতেই পারে। কিন্তু উত্তরপাড়া বা উত্তরপাড়ার প্রাক্তন বাসিন্দারা মুখে যাই বলুক না কেন, দিল্লি কখনোই ঢাকার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করবে না।
করলে অনেক আগেই করত। এই সামরিক পদক্ষেপ সাউথ ব্লকের কাছে শেষ অস্ত্র। আর বাস্তবেই যদি সেই অস্ত্রের প্রয়োগ করার জন্য সাউথ ব্লককে বাধ্য করা হয়, তাহলে একটা মারও যে বাইরে পড়বে না সেটা বোধহয় আন্দাজ করতে পারছেন না নোবেলম্যান, আন্দাজ করতে পারছেন না তার নয়নমণি ওয়াকার। গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ সেনা কি ভূমিকা নিয়েছিল তা সকলের জানা হয়ে গেছে। সেনাবাহিনীর মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। ওয়াকারের হাতে এখন সময় আছে, তিনি তার প্রাক্তন কর্মীদের বুঝিয়ে সুঝে ভারত বিদ্বেষী মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিক।